আজকে আমরা এমন একটা স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো যেটা গুগল, অ্যামাজনের মতো কোম্পানিগুলোকে একদম সাফল্যের শীর্ষে নিয়ে গেছে। চলুন এর পেছনের রহস্যটা একটু জেনে নেওয়া যাক। মানে এই ব্লিটস্কেলিং জিনিসটা আসলে কি? আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে উবার বা এয়ারবিএনবির মতো কোম্পানিগুলো কি করে যেন রাতারাতি মার্কেটের বস হয়ে যায়? মানে কিভাবে সম্ভব এটা? এর পেছনে আসলে কোন কৌশলটা কাজ করে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। এরা কিন্তু পারফেক্ট প্রোডাক্ট বানানোর জন্য অপেক্ষা করে না। ওদের কাছে স্পিডটাই সব। গতিকেই ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, ভালেই তাতে কিছু সাময়িক সমস্যা তৈরি হোক। আর এটাই হলো ব্লিটস্কেলিংয়ের একদম আসল কথা, এর মূল মন্ত্র। তো চলুন এখন গভীরে যাই। এই যে ব্লিটস্কেলিং বলছি, এটা আসলে কি জিনিস? সহজ কথায় বললে ব্লিটস্কেলিং হলো একটা অ্যাগ্রেসিভ স্ট্র্যাটেজি। মানে যত দ্রুত সম্ভব পুরো বাজারটা দখল করে ফেলা। এখানে এফিসিয়েন্সি বা দক্ষতার চেয়েও স্পিড বা গতিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। মূল লক্ষ্য একটাই, কম্পিটিটার্সদের চেয়ে দ্রুত এগিয়ে যাওয়া। ভালেই এই তাড়াহুড়োতে দু একটা ভুল হয়ে যাক, তাতেও সমস্যা নেই। এই কথাটা কিন্তু দারুণ। এর মানে হলো একটা পারফেক্ট প্রোডাক্ট বানানোর জন্য বসে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব মার্কেটে চলে আসা, তারপর কাস্টমারদের ফিডব্যাক শুনে শুনে প্রোডাক্টটাকে আরও ভালো করা। কারণ পারফেকশনের জন্য অপেক্ষা করতে গেলেই তো আপনি পিছিয়ে পড়বেন। দেখুন, সাধারণ ব্যবসায় কি হয়, সেখানে সবাই ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোতে যায়। স্থিতিশীলতা, লাভ, এগুলোই মূল ফোকাস থাকে। কিন্তু ব্লিটস্কেলিংয়ের খেলাটা একদম অন্যরকম। এখানে একটাই লক্ষ্য, দ্রুত বাজার দখল করা। ভালেই এর জন্য কিছুদিনের জন্য লস করতে হয়, তাও সই। এই যে নামগুলো দেখছেন, অ্যামাজন, গুগল, ফেসবুক, এগুলোই তো সবচেয়ে বড় প্রমাণ। ঠিক সময়ে ঠিকভাবে এই স্ট্র্যাটেজি কাজে লাগাতে পারলে রেজাল্ট কতটা অসাধারণ হতে পারে তা তো আমরা দেখতেই পাচ্ছি। এদের প্রত্যেকে কিন্তু একসময় এই চরম গতির পথটাই বেছে নিয়েছিল। তো এই ব্লিটস্কেলিংয়ের প্লেবুকটা ঠিক কি? মানে কখন আর কিভাবে এই পাওয়ারফুল কৌশলটা ব্যবহার করা উচিত? তবে একটা কথা মাথায় রাখতে হবে, ব্লিটস্কেলিং কিন্তু সব ধরনের ব্যবসার জন্য না। এটা অনেকটা একটা বিশেষ অস্ত্রের মতো, যা ভুল সময়ে বা ভুল জায়গায় ব্যবহার করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এই কৌশলটা তখনই ঠিকঠাক কাজ করে যখন কয়েকটা শর্ত পূরণ হয়। যেমন মার্কেটটা বিশাল বড় হতে হবে, আর থাকতে হবে নেটওয়ার্ক এফেক্ট। এটা কি? মানে যত বেশি মানুষ এটা ব্যবহার করবে, সবার জন্যই এর ভ্যালু তত বাড়বে। ঠিক যেমনটা ফেসবুকের ক্ষেত্রে হয়, তাই না? আর সব শেষে মার্কেটে ফার্স্ট মুভার বা প্রথম হওয়ার একটা বড়সড় সুযোগ থাকতে হবে। এই মডেলের মূল আইডিয়াটাই হলো আগে গ্রোথ, পরে প্রফিট। মানে এখন লাভের কথা ভাবার দরকার নেই। প্রথম আর একমাত্র লক্ষ্য হলো ইউজার বাড়ানো আর মার্কেট দখল করা। একবার সেই জায়গায় পৌঁছে যেতে পারলে টাকা কামানোর রাস্তা তো এমনিতেই খুলে যাবে। আর এই যে অবিশ্বাস্য গতির কথা বলছি, এর জন্য কি দরকার? দরকার প্রচুর টাকা, বিশাল ক্যাপিটাল। এজন্যে ইনভেস্টমেন্ট জোগাড় করাটা এখানে শুধু টাকা তোলার ব্যাপার না, এটা কম্প্যাটিটরসদের থেকে এগিয়ে থাকার জন্য একটা স্ট্র্যাটেজিক অস্ত্র। যখন একটা কোম্পানি এত দ্রুত বড় হতে থাকে, তখন কোম্পানির ভেতরে কিন্তু রীতিমতো একটা বিশৃঙ্খলা বা কেয়স তৈরি হয়। চলুন দেখা যাক এই হাইপার গ্রোথের সময়কার চ্যালেঞ্জগুলো কি কি, আর সেগুলো কিভাবে সামলাতে হয়। ভাবুন তো, একটা কোম্পানি যখন একদম ছোট থাকে তখন সেটা একটা পরিবারের মতো চলে। কিন্তু যখন এটা বড় হতে থাকে, এর গঠনও বদলে যায়। পরিবার থেকে হয়ে যায় একটা ট্রাইব বা উপজাতি, তারপর গ্রাম, শহর, আর শেষমেশ একটা দেশের মতো জটিল একটা সিস্টেমে পরিণত হয়। আর প্রত্যেকটা ধাপে কিন্তু নতুন ধরনের লিডারশিপ আর ম্যানেজমেন্টের দরকার হয়। প্রথম চ্যালেঞ্জ, কর্মী নিয়োগ। এত দ্রুত লোক নিতে গিয়ে প্রায় ভুল মানুষ হায়ার করা হয়ে যায়, আর এটা কোম্পানির কালচারের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। হাইপার গ্রোথের এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এরপর আসে কমিউনিকেশনের সমস্যা। টিম যখন হুট করে অনেক বড় হয়ে যায়, তখন কে কি করছে তা নিয়ে বিশাল গণ্ডগোল লেগে যেতে পারে। একটা ছোট কমিউনিকেশন গ্যাপ পুরো প্রজেক্টটাকেই ডুবিয়ে দিতে পারে। আর সবচেয়ে বড় বিপদটা কি জানেন? যে কালচারের উপর ভর করে কোম্পানিটা দাঁড়িয়েছিল, সেই আসল ভিত্তিটাই হারিয়ে যাওয়ার ভয় থাকে। অনেক নতুন লোকের ভিড়ে কোম্পানির নিজস্বতা বা আইডেন্টিটিটাই নষ্ট হয়ে যেতে পারে।
এই বিশৃঙ্খল পরিস্থিতি থেকে বেরোতে হলে লিডারদের কিন্তু বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, যেমন কিছুদিনের জন্য অদক্ষতা বা লস মেনে নিতে হয়। আর এমন একটা শক্তিশালী কালচার তৈরি করতে হয় যেটা আঠার মতো সবাইকে একসাথে ধরে রাখে। তো ব্লিটস্কেলিং যে একটা হাই রিস্ক গেম তা তো বোঝাই যাচ্ছে, কিন্তু এর শেষটা কেমন হতে পারে? এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ব্লিটস্কেলিংয়ে ফেলিওরের রেট অনেক বেশি, মানে বেশিরভাগই ব্যর্থ হয়। কিন্তু যারা সফল হয় তাদের সাফল্যও হয় আকাশ ছোঁয়া। এটা অনেকটা উইন ইট অল অর লুজ ইট অল ধরনের একটা খেলা। আর ফেল করার কারণগুলো কিন্তু বেশ প্রেডিক্টেবল। খুব দ্রুত এগোতে গিয়ে ছোটখাটো ভুলগুলো অনেক বড় আকার নেয়। দুর্বল কালচার সামান্য চাপে ভেঙে পড়ে, আর অনেক সময় সরকারি নিয়মকানুন বা রেগুলেশনও বিশাল বাধা হয়ে দাঁড়ায়। আর ঠিক এখানে রেসপন্সিবল ব্লিটস্কেলিংয়ের আইডিয়াটা সামনে আসে। মানে শুধু দ্রুত গ্রোথ করলেই হবে না, কোম্পানিগুলোকে তাদের কাজের নৈতিক এবং সামাজিক প্রভাব নিয়েও ভাবতে হবে, কারণ বড় ক্ষমতার সাথে তো বড় দায়িত্ব আসে, তাই না? তাহলে সব মিলিয়ে ব্লিটস্কেলিং মানে কি দাঁড়ালো? এর মানে হলো একটা সাহসী ভিশন থাকা, চরম ঝুঁকি নেওয়ার মানসিকতা রাখা, আর মার্কেটের রেসে জেতার জন্য সব ধরনের বিশৃঙ্খলা আর অনিশ্চয়তাকে আপন করে নেওয়া। শেষ প্রশ্নটা হলো, পৃথিবীকে বদলে দেওয়ার মতো বড় কিছু করার জন্য এই পরিমাণ বিশৃঙ্খলা আর ঝুঁকি নেওয়াটা কি আসলেই সার্থক? এই প্রশ্নের উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম হবে।